আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা গ্রামারের আরও একটি টপিক নিয়ে কথা বলবো। আমরা এই গ্রামারের এই টপিকটা নিয়ে আমরা কথা বলেছিলাম গত ক্লাসে। কথা বলেছিলাম পার্টস অফ স্পিচের প্রপার নাউন এবং কমন নাউন নিয়ে। আজকে আমরা কথা বলবো হচ্ছে কালেকটিভ নাউন নিয়ে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কালেকটিভ নাউনটা কি, কালেকটিভ অর্থ কী সেটা যদি আমরা জানি, যদি আমরা সংজ্ঞাটা যথার্থভাবে যদি বুঝি, তাহলে আমরা কালেকটিভ নাউন চেনার ক্ষেত্রে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। কালেকটিভ অর্থ হচ্ছে সমষ্টিবাচক, অর্থাৎ কালেকটিভ নাউন এমন একটি শব্দকে বলে যেটা হচ্ছে একটিকে না বুঝিয়ে অনেকের সমষ্টি বোঝাবে। যদি এমন হয় তাহলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আমি এখানে কিছু কালেকটিভ নাউন দিয়ে কালেকটিভ নাউনের কিছু শব্দ লিখে রাখলাম, যেগুলো কিভাবে কালেকটিভ নাউন আমরা সেগুলো নিয়ে কথা বলবো। কালেকটিভ নাউন হচ্ছে একটিকে না বুঝিয়ে অনেকের সমষ্টি বোঝাবে। যেমন আমি এখানে লিখে রাখলাম হচ্ছে হার্ড। হার্ড মানে হচ্ছে তৃণভোজী প্রাণী, অর্থাৎ তৃণভোজী প্রাণীর একটা দলকে বোঝায়। যেমন আমি যদি ম্যান বলি, সেক্ষেত্রে ম্যান বিশাল একটা জাতিকে বোঝাবে। যেমন ম্যান মানে হচ্ছে পুরুষ, পৃথিবীতে যত পুরুষ রয়েছে সেগুলোকে বোঝাবে। কিন্তু এই যে আমি এখানে হার্ড লিখলাম, ম্যানটা হচ্ছে কমন নাউন। এই যে আমি এখানে হার্ড লিখলাম, হার্ডটা হচ্ছে কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? এটা দ্বারা তৃণভোজী কিছু প্রাণী বুঝেছে, যেগুলো হচ্ছে দলগতভাবে থাকবে। মনে করেন 8টা 10টা যদি একসাথে যদি থাকে, দল বেঁধে এক ঝাঁকে যদি থাকে, তাহলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। হার্ড মানে হচ্ছে তৃণভোজী প্রাণী। তৃণভোজী প্রাণীর যদি কয়েকটা, যদি 7-8টা বা তারও বেশি যদি একটা ঝাঁকে থাকে, একসাথে যদি অনেকগুলো থাকে, তাহলে সেটা হচ্ছে হার্ড, তৃণভোজী প্রাণী। ফ্লক মানে কি? ফ্লক হচ্ছে এ গ্রুপ অফ বার্ডস, মানে হচ্ছে পাখির আর একটা ঝাঁককে বোঝাবে। যেমন আমরা খেয়াল করি অনেক সময় অনেকগুলো পাখি একসাথে আকাশে উঠছে, কিন্তু আমি যদি নির্দিষ্ট এভাবে যদি ইন্ডিভিজুয়াল বলি যে কোনো একটা পাখি, আমি যদি বললাম যে বার্ড, শুধু যদি বার্ড বলি, তাহলে সেটা হচ্ছে কমন নাউন হবে। কিন্তু একটা পাখির যখন একটা ঝাঁক থাকবে, তখন সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ফ্লক মানে হচ্ছে যে এ গ্রুপ অফ বার্ডস, মানে হচ্ছে পাখির একটা ঝাঁক। যেমন সোয়ার্ম, অর্থাৎ সোয়ার্ম অর্থ হচ্ছে ইতর সম যে সকল প্রাণী রয়েছে, যেমন কুকুর, ইঁদুর, এই সকল যে প্রাণীগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে সোয়ার্ম বলে। শোল, মাছের ঝাঁককে শোল বলে। যেমন হচ্ছে আমরা যারা মাছ চাষ করে, আমরা দেখতে পাই যে পুকুরের মধ্যে একসাথে হয়তো 20টা 50টা একসাথে সাঁতার কাটতেছে। এই যে একটা ঝাঁক, সেটাকে বলা হচ্ছে শোল। তারপর হচ্ছে ক্রাউড, জনতা, যে অনেকগুলো মানুষ যখন জড়ো হয়ে থাকবে, সকল মানুষ না, অনেকগুলো মানুষ, সকল মানুষ থেকে কিছু একটা আংশিক কিছু মানুষ যখন একসাথে হয়ে থাকবে, তখন সেটা হচ্ছে ক্রাউড। ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর পাল, অর্থাৎ অনেকগুলো পশু যখন গবাদি পশু যখন একসাথে থাকবে, তখন সেটা হচ্ছে ক্যাটেল। জুরি মানে হচ্ছে নির্ণায়ক বর্গটা কি? এই যে বিচার হয়, আমরা বিচারে দেখি গ্রামে যে সকল সালিশগুলো হয়, সে সকল সালিশের মধ্যে দেখবেন বিচার যখন হচ্ছে মানে শেষ পর্যায়ে যখন আসে, রায়ের যখন পর্যায়ে আসে, তখন হচ্ছে কয়েকটা জুরি গঠন করে 5-6 জনের, সেই জুরিটাই হচ্ছে কালেকটিভ নাউন। তারপর হচ্ছে গভর্নমেন্টটা কি? গভর্নমেন্ট কিন্তু আমরা একজন দিয়ে গঠিত হয় না। পার্লামেন্ট মেম্বার যারা রয়েছে সবাইকে দিয়েই মূলত 350 জন মেম্বার রয়েছে, তাদেরকে দিয়েই মূলত হচ্ছে সরকার গঠিত হয়। অতএব এটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপর হচ্ছে কমিটি কি? কমিটিটা হচ্ছে অনেকগুলো মানুষের সমন্বয়ে, 7-8 জন বা 10 জন 20 জন মানুষের সমন্বয়ে একটা কমিটি গঠন হয়। পুলিশের বেলায় হচ্ছে তাই, যে একটা নির্দিষ্ট আলাদা একটা সমষ্টিবাচকতা বোঝায় তাদেরকে, যে সারা বাংলাদেশের যত মানুষ আছে সকলে পুলিশ না, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ হচ্ছে পুলিশ। আর্মির বেলাও তাই। তবে কালেকটিভ নাউন যখন বাক্যের সাবজেক্ট হবে, তখন সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, এই যে এটা হচ্ছে গভর্নমেন্ট, সরকার। আমি কি বলছি? কালেকটিভ নাউন যখন বাক্যের সাবজেক্ট হবে, সেই ক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। এই যে হ্যাজ রয়েছে, হ্যাজটা কি? সিঙ্গুলার। কেমন? তাহলে আমরা বুঝলাম কালেকটিভ নাউন যখন বাক্যের সাবজেক্ট হবে, সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। কালেকটিভ নাউনের আরও হচ্ছে অনেকগুলা কালেকটিভ নাউন আছে।
কোনো একটা বই থেকে আপনারা শিখে নেবেন, যাতে করে পরবর্তীতে যদিও নাও বোঝান, পরবর্তীতে যাতে দেখলে যাতে বলতে পারি যে এটা কালেকটিভ নাউন। একটা সময় নিজে নিজেই বুঝে যাবেন যে এগুলো কেন কালেকটিভ হয়েছে। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দেই, আমি যদি বললাম অডিয়েন্স, অডিয়েন্স, এখানে আমি ইজ অথবা আর দিলাম, ভেরি চেয়ারফুল। অডিয়েন্স ইজ অথবা আর ভেরি চেয়ারফুল, এখানে কি হবে? এখানে ইজ হবে নাকি আর হবে? আমরা জানি কালেকটিভ নাউন যখন বাক্যের সাবজেক্ট হবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার নিতে হবে, সেই জন্য আমাদের উত্তর হবে এখানে ইজ, আর হবে না। তবে কালেকটিভ নাউনের পূর্বে কখনো হচ্ছে আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট অর্থে আর্টিকেল দা বসে। এই যে যেমন আমি এখানে আর্টিকেল দা বসালাম গভর্নমেন্টের পূর্বে, এখানে আমি বসাইনি, কিন্তু দা হচ্ছে এমন একটা আর্টিকেল যেটা সব জায়গায় বসতে পারে। নির্দিষ্ট যদি স্পেসিফিক যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আর্টিকেল দা ইউজ করি, তবে সাধারণত কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল দা বসে না। তবে এই কালেকটিভ নাউন যদি ভিন্ন অর্থ বোঝায়, কালেকটিভ নাউন যদি ভিন্ন অর্থ দেয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আর আমরা কালেকটিভ নাউন বলবো না, সেটাকে আমরা বলবো হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। সেটা কি? যেমন হচ্ছে আমি বললাম কালেকটিভ নাউন যখন ভিন্ন অর্থ দিবে তখন সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, এবং নাউন অফ মাল্টিটিউডের ভার্ব হবে প্লুরাল। যেমন আমি এখানে একটা বাক্য লিখি, আমি দুইটাই লিখব, দ্য জুরি অপিনিয়ন। যেমন আমি এখানে একটা বাক্য লিখলাম, দ্য জুরি ইজ গিভিং ইটস অপিনিয়ন, মানে হচ্ছে নির্ণায়ক বর্গ যারা রয়েছে, বিচার কার্যে যারা রয়েছে, তারা হচ্ছে কি তাদের অপিনিয়নটা, যে মতামতটা তারা ব্যক্ত করলো। এখানে আমি কি বলছি যে কালেকটিভ নাউন যখন হচ্ছে বাক্যের সাবজেক্ট হবে তখন ভার্ব হবে সিঙ্গুলার, যে এখানে জুরিটা সাবজেক্ট হয়েছে এই জন্য ভার্ব সিঙ্গুলার হয়েছে। কিন্তু সেই একই কালেকটিভ নাউন যখন ভিন্ন মত প্রকাশ করবে, যেমন আমি এখানে লিখলাম দ্য জুরি, সেম বাক্যটা আমি লিখতেছি, আর গিভিং দেয়ার ওপিনিয়ন্স। আমি এখানে দুইটা বাক্য লিখলাম, একটা বাক্যের মধ্যে আমি ভার্ব লিখলাম হচ্ছে আর, আরেকটা বাক্যের ভার্ব লিখলাম হচ্ছে ইজ। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কোথায়? এই যে এখানে যে কয়েকজন, মনে করেন 5-6 জনের যে একটা নির্ণায়ক বর্গ যারা ছিল, যারা বিচার কার্যে যারা ছিল, তাদের মধ্যে যে থেকে যে 5 জন ছিল, সেখানে যদি একটা সালিশ হয়, সেখানে যদি মনে করেন একটা লোককে যদি ফাঁসি দেওয়ার কথা বলা হয়, সেক্ষেত্রে সবাই একমত ছিল যে হ্যাঁ এই লোকটার এই শাস্তির কারণে তাকে আমি ফাঁসি দিচ্ছি। এখানে যারা নির্ণায়ক বর্গ যারা ছিল, যারা জুরি ছিল, প্রত্যেকের মতামত একটা ছিল যে না ওই লোকটাকে আমি ফাঁসি দিচ্ছি। এই জন্য এখানে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে কালেকটিভ নাউন। কিন্তু এই যে এখানে জুরি রয়েছে, 5-6 জনের যে একটা জুরি কমিটি যেখানে গঠিত হয়েছিল বিচার কার্যের, সেই জুরিরা যদি মনে করেন যে আমি একটা মতামত দিলাম যে না তাকে এই কাজের জন্য, তাকে এই অপরাধের জন্য ফাঁসি দেওয়া হবে না, ফাঁসি দেওয়া যাবে না, আরেকজনে বললো যে না তাকে ফাঁসি দিতে হবে, বা কয়েকটা ভাগ হয়ে গেল, সেক্ষেত্রে যদি তাদের ভিন্নতা যদি দেখা দেয় সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। সেক্ষেত্রে আমরা এই যে এখানে যে জুরিটা রয়েছে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। এটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মনে করেন এটা এইভাবে দিল, এখানে লিখলো হচ্ছে ইজ, আরেকটা লিখলো হচ্ছে আর। এখন আপনি কিভাবে বুঝবেন যে এখানে আমি কি ইজ দিব নাকি আর দিব? সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে বাক্যের লাস্টে যেগুলো রয়েছে, বাক্যের শেষ অবধি আমরা দেখব যে বাক্যের যে নাউনটা রয়েছে সেটা প্লুরাল কিনা, বা তার আগে যে প্রোনাউনটা রয়েছে সেটা প্লুরাল কিনা। যদি প্লুরাল হয় সেক্ষেত্রে
বাক্যের ভার্বটা হবে প্লুরাল। আর যদি বাক্যের লাস্টে যেগুলো থাকবে, শেষে যে প্রোনাউন বা নাউন যেগুলো থাকবে সেগুলো যদি সিঙ্গুলার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে বাক্যের ভার্বটা হবে সিঙ্গুলার। এক্ষেত্রে আমরা এখানে কি করব, এখানে ইজ নিব নাকি আর নিব? অবভিয়াসলি আমাদেরকে আর নিতে হবে। কেন? এখানে প্রোনাউন হিসেবে রয়েছে দেয়ার। যদি আমরা এখানে ইজ বসাইতাম তাহলে এখানে প্রোনাউনটা থাকতো হচ্ছে ইটস, যেটা দ্বারা মানে হচ্ছে একজন বোঝায়। কিন্তু এখানে যে ভিন্ন মত হয়ে গেছে, এই জন্য দেয়ার বসাইছি। আশা করি আমি বুঝাতে পেরেছি। আমি আবার বলছি যে যদি কালেকটিভ নাউন দ্বারা যদি ভিন্ন মত বুঝায়, তাহলে সেক্ষেত্রে ভার্বটা আমরা প্লুরাল বসাবো। আর যদি একই মতামত বুঝায়, যেখানে আমি এখানে লিখলাম ইট, ইজ, এই যে যেখানে জুরি যারা ছিল, বিচারক বর্গ যারা ছিল, তাদের রায় একটাই ছিল যে না, ওই লোকটাকে আমি ফাঁসি দিব। যদি একই মত হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বটা সিঙ্গুলার নিব, এবং হচ্ছে প্রোনাউন যেটা থাকবে সেটাকেও আমরা সিঙ্গুলার নিতে হবে। আর যদি মতামতের ক্ষেত্রে যদি ভিন্নতা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বাক্যের ভার্ব যেটা থাকবে সেটা প্লুরাল বসাতে হবে, এবং প্রোনাউন যেটা থাকবে বাক্যের সেটাকেও আমরা প্লুরাল বসাতে হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে যাদের ক্লিয়ার হয়নি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ অথবা হ্যাভ enacted a rule। আমি আরেকটা বাক্য লিখছি, দ্য গভর্নমেন্ট have or has enacted many rules। দেখেন, দ্য গভর্নমেন্ট হ্যাজ অর হ্যাভ enacted a rule। আমি কি বলছি যে কালেকটিভ নাউন দ্বারা যদি একটা মত বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্ব নিতে হবে সিঙ্গুলার। আর যদি অনেকগুলা মতামত বোঝায়, যদি মতামতের ক্ষেত্রে যদি ভিন্নতা যদি দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ভার্ব নিতে হবে প্লুরাল। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ অথবা হ্যাভ enacted a rule, মানে হচ্ছে সরকার কি করেছে, একটা আইন প্রণয়ন করেছে। দেখেন তো, এক্ষেত্রে আমরা এখানে কি বলবো, এই যে এখানে গভর্নমেন্ট রয়েছে এটাকে আমরা কি বলবো, বা এখানে আমরা কোনটা বসাবো, এখানে কি আমরা হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো? আমাদেরকে বাক্যের শেষ দিকে আমরা খেয়াল করবো যে বাক্যে আসলে কি রয়েছে বা কি চাচ্ছে। এই যে এখানে এ রুল লিখলাম, তার মানে হচ্ছে এখানে যারা ছিল প্রত্যেকে একমত ছিল, মানে একটা আইন করেছে, সে আইনের উপরে আর কোনো মতামত ছিল না, অতএব এখানে হচ্ছে হ্যাজ হবে। হ্যাঁ, এই যে আমি এখানে লিখলাম দ্য গভর্নমেন্ট হ্যাভ অর হ্যাজ enacted many rules। দেখেন এখানে গভর্নমেন্ট রয়েছে এবং এখানে হচ্ছে আমি লিখলাম হচ্ছে মেনি রুলস, অনেকগুলা আইন প্রণয়ন করেছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে মেনি রয়েছে, এবং এটাকে আমি এই যে পরবর্তী যে নাউনটা রয়েছে সেটাকে আমি প্লুরাল করলাম। তাহলে আমরা বাক্যের যে সকল প্রোনাউন এবং নাউন রয়েছে সেগুলোর দিকে খেয়াল করে কিন্তু আমরা হচ্ছে বাক্যের ভার্ব কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা আমরা সমাধান করতে পারবো। এক্ষেত্রে আমাদের উত্তর কি হবে, যেহেতু এখানে মেনি রয়েছে, অনেকগুলা মতামত, অতএব এখানে হবে হ্যাভ। আশা করি আমি বুঝাতে পেরেছি। আমি আবার বলছি, কালেকটিভ নাউন যখন বাক্যের সাবজেক্ট হবে ভার্ব হবে সিঙ্গুলার, তবে কালেকটিভ নাউন যখন একের অধিক মতামত যদি হয়, ভিন্ন যদি মতামত দেয়, তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। সেক্ষেত্রে আমরা প্রথম যদি একক মতামত যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা যে নাউনটা থাকবে, যেমন এখানে গভর্নমেন্ট রয়েছে, আমরা সেটাকে বলবো হচ্ছে কালেকটিভ নাউন। কিন্তু একের অধিক যদি মতামত বোঝায়, যদি মতামতের ভিন্নতা বোঝায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। তো আমরা কথা বলছি কালেকটিভ নাউন নিয়ে, এখন কথা বলবো হচ্ছে ম্যাটারিয়াল নাউন নিয়ে। যে নাউন দ্বারা কোনো বস্তু, কোনো উপাদান বা কোনো মিশ্র ধাতু যদি হয়, তাহলে সেটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন। আমি আবার বলছি, যারা এই ক্লাসটা করবেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন।
যে নাউন দ্বারা কোনো বস্তু, কোনো উপাদান বা কোনো মিশ্র ধাতু যদি হয়, যদি ধাতুকে বোঝায়, তাহলে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল নাউন দিয়ে রেখেছি। এমন আমরা যদি অর্থ জানি, শব্দের অর্থ যদি জানি আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাটেরিয়াল নাউন আইডেন্টিফিকেশন করার সময় আমাদের কোনো প্রবলেম থাকবে না। তো সেক্ষেত্রে আমাদের বিশেষ করে যে সকল ম্যাটেরিয়াল নাউনগুলো দেওয়া রয়েছে, বইতে অনেকগুলো দেওয়া রয়েছে, এখানে জাস্ট অল্প কয়েকটা যে ম্যাটেরিয়াল নাউনগুলো দেওয়া রয়েছে, সেগুলো যদি আমরা ভালোভাবে মেমোরাইজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা যখন অর্থ বুঝবো তখন আমরা অবশ্যই বলতে পারবো যে সেটা আসলে ম্যাটেরিয়াল নাউন কিনা। যেমন এখানে হচ্ছে সর্বপ্রথম, এটা হচ্ছে কনফিউজিং, আমি এটা আগে বাদ দিলাম। স্যান্ড অর্থ হচ্ছে বালি, কেমন? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে মানে কোনো বস্তু, কোনো উপাদান বা কোনো মিশ্র ধাতু, পানির মধ্যে অনেক কিছু রয়েছে, অনেক কিছুর সমন্বয়ে সেটা গঠিত। গোল্ড, এটার মধ্যে অনেক কিছু রয়েছে, অনেক কিছুর সমন্বয়ে গঠিত, অতএব গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সিলভার অর্থ হচ্ছে কি? রূপা। কপার মানে হচ্ছে তামা, রক মানে হচ্ছে শিলা। এইগুলা মনে করেন যে অনেকগুলো বস্তুর সমন্বয়ে গঠিত, সেই জন্য ওগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন টেবিলটা কি? ম্যাটেরিয়াল নাউন। কীভাবে? যে আমরা জানি যে যেটা বস্তু, টেবিলটা কি একটা বস্তু নয়? যেটার প্রাণ নেই সেটাই তো বস্তু, তাই না? অতএব এই যে স্যান্ড, এগুলার হচ্ছে প্রাণ নেই, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন হানি হচ্ছে, যেমন মধু আসে কোত্থেকে? অনেকগুলো গাছ থেকে আসে, বা গাছের ফুল থেকে, বিভিন্ন ফুল থেকে আসে, অতএব এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। মিল্ক, দুধ, ম্যাটেরিয়াল নাউন। লেদার মানে হচ্ছে ব্যাগ, মানে চামড়ার ব্যাগ, চামড়া আছে না, গরুর চামড়া। এগ মানে হচ্ছে ডিম। এই যে এখানে যেগুলো রয়েছে, আমরা যদি এই যে ম্যাটেরিয়াল নাউন যেগুলো রয়েছে, সেগুলো যদি অর্থ আমরা পরিপূর্ণভাবে জানি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ম্যাটেরিয়াল নাউন আইডেন্টিফাই করতে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। উল মানে হচ্ছে রেশমি কাপড়, অয়েল মানে হচ্ছে তেল, এগুলা যেমন সরিষা থেকে হয়। অনেক কিছু, মানে কয়েকটা জিনিস নিয়ে এগুলো গঠিত। উড, কাঠ, জুট, মানে আমরা যুক্ত যেটা হচ্ছে পাট, রাবার, আয়রন, লোহা, স্টিল, হ্যাঁ, এই যেগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তবে এগুলো তো একদম সহজ বিষয় যে ম্যাটেরিয়াল নাউন আমরা দেখলেই বলতে পারবো, অর্থ যদি জানি তাহলে আমরা বলতে পারবো যে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তবে এই যে একটা এয়ার, আমি কি বলছি, ধরা বা ছোঁয়া যায় না, আমরা জানি ধরা বা ছোঁয়া যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই যে এয়ারটা, আমরা এটা ধরতে পারি না, কিন্তু এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কেননা এটার মধ্যে অনেক কিছু রয়েছে, অক্সিজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক কিছু সমন্বয়ে গঠিত, অতএব এটা হচ্ছে এয়ারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনের আরও কিছু ব্যবহার রয়েছে, যেমন হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে বসে না, কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট অর্থে আর্টিকেল বসে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিলাম, যে আমি যদি বলি ওয়াটার ইজ ভেরি পিওর, হ্যাঁ, এই যে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই যে আমরা যে পড়লাম এখানে ওয়াটার রয়েছে কিনা, এই যে ওয়াটার আছে, এই যে ম্যাটেরিয়াল নাউন যদি বাক্যের সাবজেক্ট হয়, তাহলে ভার্ব কী হবে? সিঙ্গুলার হবে। যেমন আমি আরেকটা বাক্য লিখলাম, আমি লিখলাম হচ্ছে রিং হ্যাজ বিন স্টোলেন। অর্থ কি? মানে হচ্ছে আংটিটা চুরি হয়ে গিয়েছে, হ্যাঁ, চুরি হয়ে গেছে। এই যে রিং রয়েছে, এটা কি? বাক্যের সাবজেক্ট। ম্যাটেরিয়াল নাউন যখন বাক্যের সাবজেক্ট হবে, তখন সেই ক্ষেত্রে তার ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। এই যে হ্যাজ, কোনো ভার্বের সাথে যদি এস থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেমন হানি ইজ সুইট, হ্যাঁ, এই যে হানিটা কি? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কী হয়েছে? ম্যাটেরিয়াল নাউন যখন বাক্যের সাবজেক্ট হবে, তখন কি হবে না, তখন হচ্ছে ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। তবে ম্যাটেরিয়াল নাউন কখন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে? আমি কি বলছি যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসবে না, তবে নির্দিষ্ট অর্থে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দা বসবে। আমি কি বললাম? যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, তবে নির্দিষ্ট অর্থে যদি প্রেপোজিশন অফ অথবা উইথ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা আর্টিকেল বসবে। যেমন আমি একটা উদাহরণ দিই, উদাহরণ যদি না দিই তাহলে বোঝা যাবে না। উদাহরণটা হচ্ছে, আমি বললাম দ্য
ring of her hand হ্যাঁ, আমি কি বলছি, এই যে রিং রয়েছে আমরা জানি রিংটা কি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। রিং মানে হচ্ছে আংটি, এটা অনেক কিছু সমন্বয়ে গঠিত। হ্যাঁ, তো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমি কি বলছি, নির্দিষ্ট অর্থে ম্যাটেরিয়াল নাউনের পরে যদি প্রেপোজিশন অফ অথবা উইথ যদি থাকে, অফ অথবা উইথ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউন যেটা রয়েছে সেটার পূর্বে আর্টিকেল দা বসাতে হবে। তখন সেক্ষেত্রে এই যে রিংটা, তখন আর এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন থাকবে না, এটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে। আমি আবার বলছি, আমরা জানি যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট অর্থে যদি প্রেপোজিশন অফ অথবা উইথ থাকে, নির্দিষ্ট অর্থে প্রেপোজিশন অফ অথবা উইথ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে একটা আর্টিকেল দা বসবে। আমি আবার বলছি, নির্দিষ্ট অর্থে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট অর্থে যদি প্রেপোজিশন এই যে অফ রয়েছে এবং যদি উইথ থাকে, প্রেপোজিশন অফ অথবা উইথ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা একটা দা বসাবো। তখন সেই ক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউনটার ম্যাটেরিয়াল নাউন থাকবে না, সেটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। যেমন হচ্ছে দ্য রিং অফ হার হ্যান্ড লুকস রিগাল, মানে তার হাতের যে আংটিটা, এই যে এটা জাতিবাচকতা বোঝাচ্ছে, এটা একদম নির্দিষ্ট বোঝাচ্ছে, এটা দ্বারা একটা গুণ বোঝাচ্ছে। দ্য রিং অফ হার হ্যান্ড লুকস রিগাল, তার হাতের যেই আংটিটা সেটা হচ্ছে দেখতে কি রাজকীয়। আমি আশা করি বুঝাতে পেরেছি। আমি যদি আরেকটা দেই, যেমন দ্য ওয়াটার অফ দিস জার ইজ ভেরি ক্লিয়ার। এই যে আমি কি বলছি যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসবে না, তবে নির্দিষ্ট অর্থে যে দ্য আর্টিকেলটা এমন একটা আর্টিকেল যেটা হচ্ছে সব কিছুর পূর্বে বসতে পারে, সব কিছুর পূর্বে, যেখানে বসবে না সেখানেও বসতে পারে। আমি কি বলছি, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যে ওয়াটার, এটার পূর্বে কিন্তু আর্টিকেল বসার কথা ছিল না, কিন্তু নির্দিষ্ট অর্থে যখন প্রেপোজিশন অফ অথবা উইথ থাকবে, সেই ম্যাটেরিয়াল নাউনের পরে যখন নির্দিষ্ট অর্থে প্রেপোজিশন অফ অথবা উইথ থাকবে, সেক্ষেত্রে সেই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দা বসবে। তখন সেই ম্যাটেরিয়াল নাউনটার ম্যাটেরিয়াল থাকবে না, তখন সেটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। যাদের ম্যাটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন নিয়ে যাদের প্রবলেম ছিল, আশা করি এই ক্লাসটা দেখার পর ইনশাল্লাহ তাদের আর কোনো প্রবলেম থাকবে না। এবং এই যে এখানে বোর্ডের মধ্যে যে সকল ম্যাটেরিয়াল নাউনগুলো আমি লিখে দিলাম, কোনো একটা বইকে সমন্বয় করে ম্যাটেরিয়াল নাউন যেগুলো লেখা রয়েছে সেগুলো যদি আমরা ভালোভাবে মুখস্থ করি এবং হচ্ছে অর্থসহ যদি পড়ি, তাহলে আমাদের ম্যাটেরিয়াল নাউন নিয়ে ইন ফিউচারে আর কোনো প্রবলেম থাকবে না।